আমার ফেস ভ্যালুর জন্য বন্দিনী না, বন্দিনীর জন্যই আমি। তাই ধর ও তো জেল খেটে আসছে, ওকে আমরা কেন কাজ দিব? বিশেষ করে নারীরা আমাকে বলে যে তুমি মেয়েদের জন্য ইন্সপিরেশন। ভাইরাল জিনিসটার সবচেয়ে মূল্য বোধহয় বাংলাদেশে আমিই দিয়েছি। বন্দিনীরা যখন বের হয় সমাজ তাদেরকে গ্রহণ করে না। চিকিৎসক জিনিসটা আমার সত্তার সাথে জড়িত। আমার তো মনে হয় না যে আমার কোনো ফেস ভ্যালু আছে। মহিলা কারাগারের কথা বলবো, কারণ ওখানকার কারাগারে আমি ছিলাম। যে একটা নারী পদে পদে বন্দিনী, বন্দিনী টু আরো বেশি সামাজিক বার্তা নিয়ে আসবে। এই সুন্দর পৃথিবীতে কিন্তু বারবার কেউ আসে না, একবারই আসে। আমার তো সবসময় মেইন ফোকাস এখন বন্দিনীদের নিয়ে কাজ করা। তো বন্দিনীদের নিয়ে কাজ করছি। আর আমার লেখালেখিটা, কারণ অলরেডি কিন্তু এটা জুলাই মাস, আমার এবার ইনশাল্লাহ আমার টার্গেট হচ্ছে দুটা বই বইমেলায় প্রকাশ করা। একটা হচ্ছে যে ছোট গল্প সংকলন, আর আরেকটা হচ্ছে যে বন্দিনী দ্বিতীয় খণ্ড। তো ছোট গল্প সংকলনটা আমার শেষ, সেটা আমি এডিটিং এর জন্য পাঠিয়ে দেব। আর বন্দিনী দুয়ের লেখা চলছে, তো এই জন্য এটার মূল ব্যস্ততা। আর এছাড়া আমার চেম্বার আছে, তারপর হচ্ছে যে ওই যে বললাম বন্দিনীদের জন্য কিছু কাজ করা আছে, তাতে সোশ্যাল অ্যান্ড মানে ফিনান্সিয়াল রিহ্যাবিলিটেশন নিয়ে কাজ করছি। এগুলো প্রথম কথা হচ্ছে যে আমি বের হওয়ার পরে মানে বইমেলা ফেব্রুয়ারি মাসে হয়েছে, অমর একুশে গ্রন্থমেলা। তো আমি খুব দ্রুত আমার বন্দিনী প্রথম খণ্ডের কাজটা আমাকে শেষ করতে হয়েছে। এজন্য আমি যেভাবে লিখেছি অত ইলাবোরেটলি লেখা আমার পক্ষে সম্ভব হয়নি। যেভাবে আমি লিখতে চাই, যে অনেক অনেক মানে যেভাবে ঘটনাগুলো আমাকে লিখলে আমি নিজে স্যাটিসফাইড হতাম, বা আমার মনে হয়েছে যে পাঠক বেশি উপকৃত হতো, সেভাবে লেখাটা সম্ভব হয়নি। এটা একটা কারণ। আর যেহেতু বন্দিনী আপনারা জানেন যে ব্যাপক পাঠক নন্দিত হয়েছে, এটাও একটা কারণ। তো আমি মনে করি যে বন্দিনী টু আরো বেশি সামাজিক বার্তা নিয়ে আসবে, এবং এটা পড়লে মানুষ, পাঠকরা যথেষ্ট উপকৃত হবে। আমার তো মনে হয় না যে আমার কোনো ফেস ভ্যালু আছে। বই বন্দিনীকে নিয়ে আমি সামনে আসার পরেই এটা আলোচনায় এসেছে। বই আমার ফেস ভ্যালুর জন্য বন্দিনী না, বন্দিনীর জন্যই আমি। আর হচ্ছে যে আমার মনে হয় যে মানে আমার ফেস সামনে আনার চাইতেও বন্দিনীকে ঘরে ঘরে পৌঁছানোটা আমার জন্য অনেক 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 বেশি জরুরি। কারণ এই বন্দিনী পড়লে মানুষ অনেক কিছু থেকে সামাজিক অনেক জিনিসগুলো উপলব্ধি করবে মর্মে মর্মে, এবং সেখান থেকে অনেক কিছু শিখতে পারবে। যে কারণে তাদের জীবনে, আমার জীবনে যেসব ঝড়ঝাপটা গিয়েছে, অথবা অন্য বন্দিনীদের জীবনে যে ধরনের ঝড়ঝাপটা যায়, সেগুলো তাদের জীবনে আর আসবে না, আমি মনে করি। এই বন্দিনী লিখতে গিয়ে যেহেতু মানে যে একটু ভিতরের কথাগুলো লিখেছেন, যে তথ্যগুলো আমরা জানতাম না বা জানি না, হ্যাঁ, তো এই তথ্যগুলো উঠে আসার ফলে আপনার উপরে কি কোনো প্রভাব পড়েছে কিনা, যারা আমাদের দায়িত্বে রয়েছে দেশে, বা এরকম কোনো বিষয়? আসলে আমি যখন বন্দিনী হিসেবে কারাগারে ছিলাম, ওইখানে আমি অন্তত মহিলা কারাগারের কথা বলবো, কারণ ওখানকার কারাগারে আমি ছিলাম। আমি ওখানে দেখেছি যে যথেষ্ট বন্দিনীদের মানবিক উন্নয়নের জন্য যথেষ্ট চেষ্টা করা হয়, এবং তাদের রেগুলার যে ফুড প্রোভাইড করা, তাদের জন্য যা করার, এবং তারা যাতে বার হয়ে কোনো কর্মসংস্থানের সুযোগ পায়, তাদেরকে অনেক কিছু কিন্তু শেখানো হয়। যেমন হচ্ছে যে কাঁথা সেলাইয়ের কাজ, টেইলারিং এর কাজ, বাগান করার কাজ, পার্লারের কাজ, এগুলো তাদের শেখানো হয় যাতে তারা ভবিষ্যতে বের হয়ে নিজেদেরকে অ্যাকোমোডেট করতে পারে। তো কর্তৃপক্ষর কিন্তু পুরো সদিচ্ছাই রয়েছে, কিন্তু বন্দিনীরা যখন বের হয় সমাজ তাদেরকে গ্রহণ করে না, তাদেরকে কোনো কাজ দিতে চায় না। একটা টেইলারিং এ যদি কেউ কাজ দিতে চায়, ধর ও তো জেল খেটে আসছে, ওকে আমরা কেন কাজ দিব? তো এই মনোভাবটা যদি মানুষের চেঞ্জ হয়ে যায়, তারাও যাতে সমাজে কন্ট্রিবিউট করতে পারে, এটার জন্যই আমার বন্দিনী, আর এটার জন্যই আমার কাজ। চিকিৎসক জিনিসটা আমার সত্তার সাথে জড়িত আছে। আমি যখন এমবিবিএস পাশ করি, তখন থেকে আমি চিকিৎসক না। আমি যখন ছোটবেলায় পড়তে বসতাম, তখন থেকে আমার মা বলতেন ডাক্তার হতে হবে, ডাক্তার। তো ওই ডাক্তার কথাটা আমার মনে পতিত হয়ে গেছে অনেক আগে থেকেই। তো আল্লাহর রহমত যে আমি এমবিবিএস পাশ করেছি, বিসিএস করেছি। তো তারপর হচ্ছে যে আমি স্পেশালিস্ট হয়েছি, কার্ডিওভাস্কুলার সার্জন হয়েছি। তো এই জিনিসটা আমার সাথে আছে, এটা কেড়ে নেওয়া কখনই সম্ভব না, এটা থেকে আমি কখনো বেরিয়ে আসতে পারবো না। তবে এখন আমি যেটা মনে করি যে আমি এমন একটা এপিসোডের ভিতর দিয়ে গিয়েছি যে আমার একটা সামাজিক দায়বদ্ধতার কথা আমি একদম স্পেশালি অনুভব করি।
যেমন অন্যান্য অনেকেই কিন্তু জেলে যায়, জেলে যাওয়ার বিষয়টা তো তারা গোপন রাখে, জেলখানা থেকে ফিরে ভুলে যেতে চায় যে কখনো জেলে ছিলাম। জেলের মানুষের জন্য কিছু করার চিন্তা ভাবনা তাদের মাথায় আসে না, বা বিভিন্ন সামাজিক কারণেই তারা হয়তো বাধাগ্রস্ত হয়। তো আমি আমি যদি এটা নিয়ে কাজ না করি, কে কাজ করবে? এখন পর্যন্ত কিন্তু জেলখানার বন্দিনীরা বের হয়ে আসার পরে বন্দিনীদের রিহ্যাবিলিটেশন নিয়ে এই পর্যন্ত বাংলাদেশে তেমন কোনো কাজ হয়নি। তো আমাকে তো এটা করতে হবে। অনেকে বলছিল আসলে ভাইরাল হওয়ার পরে আসলে ডক্টর সাবরিনার জনপ্রিয়তা আগের থেকে বেড়ে গিয়েছে, আসলে কতটা সত্যি? আসলে ভাইরাল ব্যাপারটা, মানে ভাইরাল জিনিসটার সবচেয়ে মূল্য বোধহয় বাংলাদেশে আমিই দিয়েছি। আমার চেয়ে বেশি মূল্য ভাইরাল হওয়ার জন্য কেউই দেয়নি। একটা 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 মানে মামলার পরিপ্রেক্ষিতে যে পরিমাণ ভাইরাল আমাকে হতে হয়েছে, এবং তার জন্য আমাকে 3টা বছর কারাগারে কাটাতে হয়েছে। তো আমার ভাইরাল জিনিসটা আমার জন্য ভীতিকর। ভাইরাল হওয়াটা আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য আমি বন্দিনীকে দ্বারে পৌঁছাবো, ঘরে ঘরে পৌঁছাবো, এবং এই বার্তাটা আমি দিবই দিব। আমার মানে আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এটা আমার ইচ্ছা। আমার ব্যাপারটা তো ভিন্ন। আমি জনপ্রিয় হওয়া আমার উদ্দেশ্য না। আমি নেগেটিভ থেকে শুরু করেছি, মানুষের নেতিবাচক জিনিস নিয়ে আমি শুরু করেছি। আমি জনপ্রিয় হয়ে কি করব? আমার জনপ্রিয়তা মানে আমি জানি না আমার কতটুকু জনপ্রিয়তা আছে। তবে হ্যাঁ, আমি যেখানেই যাই, বিশেষ করে নারীরা আমাকে বলে যে তুমি মেয়েদের জন্য ইন্সপিরেশন। কেন ইন্সপিরেশন? যে মেয়েরা ঠিক ঘুরে দাঁড়াতে জানে। একটা মেয়েকে মিথ্যে গুজব রটিয়ে কোনো একটা কিছুতে সমস্যায় ফেলে দিলে সে মেয়েটা কিন্তু মানে সে মেয়েটা যে মরে যাবে না, পড়ে যাবে না, থেমে যাবে না, থমকে যাবে না, এগিয়ে যেতে পারে, তার উদাহরণ তারা আমাকে মনে করে। তো এটা আমি মনে করি এটা আল্লাহর বিশেষ রহমত, এবং আমি তাদের সবচেয়ে বেশি কৃতজ্ঞ আমি গণমাধ্যমের কাছে। কারণ গণমাধ্যমের কারণেই আমি আমার বন্দিনীর কথা মানুষের কাছে পৌঁছাতে পেরেছি। না হলে যখন আমি বই লিখছিলাম, আমি ভাবতাম যে আল্লাহ, আমি কেমনে জানাবো যে আমি একটা বই লিখছি, কেমনে মানুষ জানবে? তো আমি সবার কাছে কৃতজ্ঞতা জানাই, এবং তাদের কাছে যারা আমাকে প্রিয় ভাজন মনে করে। আসলে আমি তো সবসময় বুঝি যে একটা নারী পদে পদে বন্দিনী। তার পায়ে জন্ম থেকেই শেকল, এটা করা যাবে না, ওটা করা যাবে না, তুমি এখানে যেতে পারবা না, ওই কাজটা করতে পারবা না। সেটা যেমন বাবার বাড়িতে, তেমনি স্বামীর বাড়িতে, এবং বৃদ্ধা হলে ছেলের বাড়িতে। একটা নারী তো দেখা যাচ্ছে যে আমাদের সমাজে এখন পর্যন্ত এইসব জিনিসই ফেস করছে। নারীরা কিন্তু শুধু কারাগারে গেলেই বন্দিনী হয় না, দেখা যায় যে সামাজিক প্রেক্ষাপটের কারণেই সে বন্দিনী। তো সেই জিনিসটা থেকে আমি সবসময় মনে করি যে নারীরা যেন নিজের পায়ে দাঁড়াতে পারে। সবচেয়ে বড় কথা, ফিনান্সিয়ালি নিজের পায়ে দাঁড়াতে পারে। আরেকটা কথা যে অনেক নারী কিন্তু আছে যে ফিনান্সিয়ালি নিজের পায়ে দাঁড়ানো, কিন্তু সোশ্যাল কারণে সে স্বামীর অনেক অত্যাচার, ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়। আচ্ছা, লোকে কি বলবে, এই জন্য কখনো দেখা যায় যে স্বামীর বিরুদ্ধেও কিছু করে না। তো এই ধরনের জিনিসগুলো থেকেও যেন তারা বেরিয়ে আসতে পারে। আমি বলবো না যে তারা স্বামীকে অশ্রদ্ধা করুক বা সংসার ভেঙে ফেলুক, তা না। কম্প্রোমাইজের মাধ্যমে তারা যাতে একটা সুন্দর সম্পর্কের দিকে আগাতে পারে। যে মানুষের জীবনে অনেক বিপদ আসে, কারাগারে যাওয়া যে একমাত্র বিপদ না। এমন হতে পারে যে তার স্বামী হয়তো তাকে ছেড়ে চলে গেছে, বা কোনো পরকীয়ায় আসক্ত, অথবা সে হয়তো প্রেমে ধোঁকা খেয়েছে। এমন হতে পারে যে সে ব্যবসায় বড় ধরনের লস খেয়েছে। এমন হতে পারে বন্ধু প্রতারণা করেছে, অথবা হতে পারে কোনো একটা বড় রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে তার কোনো অঙ্গহানি হয়েছে। কিন্তু কোনো কিছুতেই তাকে থমকে গেলেও থেমে যাওয়া চলবে না, তাকে মনোবল নিয়ে এগিয়ে যেতে হবে। মনে রাখতে হবে যে এই সুন্দর পৃথিবীতে কিন্তু বারবার কেউ আসে না, একবারই আসে। তাই নিজের জীবন, নিজের সময়, এগুলাকে নষ্ট করা কখনোই তার উচিত না অন্য কারোর জন্য। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।